সবচেয়ে আশ্চর্য রহস্যটা হয়তো আমাদের বাইরের জগতে নয়, বরং আমাদের নিজেদেরই ভেতরে লুকিয়ে আছে। সেই রহস্যের দরজা খোলে প্রতি রাতে যখন আমরা ঘুমের কোলে ঢলে পড়ি। ভাবুন তো, এই যে আমি এখন কথা বলছি আর আপনি শুনছেন, এই পুরো ব্যাপারটা ঘটছে চেতনার এক অদ্ভুত খেলায়। এই চেতনাই আমাদের আমি, কিন্তু প্রত্যেক রাতে আমরা স্বেচ্ছায় এই আমিকে বিসর্জন দিই। আমরা আমাদের শরীরকে ছেড়ে দিই বিছানার আশ্রয়ে, আর আমাদের সজাগ মনটা যেন একটা বন্ধ দোকানের মতো ঝাঁপ ফেলে দেয়। কিন্তু কোথায় যায় সে? চেতনা কি তাহলে একটা আলোর সুইচের মতো, যা আমরা ইচ্ছে মতো জ্বালাতে বা নেভাতে পারি? আপনি এখানে, তারপর এক গভীর শূন্যতা, এবং তারপর আবার সকালের আলোয় আপনার ফিরে আসা। এটাই কি সব? ব্যাপারটা যদি এতটাই সহজ হতো, তাহলে এই নিয়ে হাজার হাজার বছর ধরে দার্শনিক, কবি, বিজ্ঞানী এবং সাধকদের এত কৌতূহল থাকতো না। কারণ এই আপাত শূন্যতার গভীরে এমন এক জগৎ লুকিয়ে আছে, যা আমাদের চেনা জানা বাস্তবতার সব নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। যদি চেতনাই নিভে যায়, তাহলে স্বপ্ন কি? সেই আশ্চর্য মানসিক থিয়েটার, যা কখনো কখনো আমাদের জেগে থাকার জীবনের চেয়েও বেশি জীবন্ত আর তীব্র হয়ে ওঠে। স্বপ্নের সেই অদ্ভুত জগৎ, যেখানে যুক্তি তর্কের কোনো প্রবেশাধিকার নেই, যেখানে মৃত মানুষেরা ফিরে এসে কথা বলে, যেখানে আমরা অনায়াসে আকাশে উড়ে বেড়াই। বা ধরুন সেই মুহূর্তগুলোর কথা, যখন আপনি ঘুমের গভীরে তলিয়ে যাচ্ছেন আর হঠাৎ একটা ঝাটকায় জেগে উঠলেন। মনে হলো যেন শূন্য থেকে পড়ে যাচ্ছিলেন। কিসের সংকেত দেয় এই অভিজ্ঞতা? সত্যিটা হলো, ঘুমন্ত অবস্থায় আমাদের চেতনা কোনো সুইচ অফ হওয়া আলোর মতো নয়, বরং এক বিশাল অর্কেস্ট্রার মতো, যার সুর কখনো মৃদু, প্রায় শোনাই যায় না, আবার কখনো স্বপ্নের অভিজ্ঞতার মহাকাব্যিক মূর্ছনায় গমগম করে ওঠে। আমাদের চেতনা ঘুমের সময় অদৃশ্য হয়ে যায় না, সে তার রূপ বদলায়। সে এমন এক সফরে বেরোয়, যার হদিশ আমাদের জাগ্রত, যুক্তিবাদী মনটার কাছে প্রায় অকল্পনীয়। চলুন আজ রাতে আমরা বিজ্ঞানের হাত ধরে সেই সফরের সঙ্গী হই। এই সফরে আমাদের কোনো কিছু মনে রাখার প্রয়োজন নেই, কোনো পরীক্ষার প্রস্তুতি নেবারও দরকার নেই। শুধু আমার সাথে ভেসে চলুন চেতনার সেই গধূলি বেলায়, ঘুমের সেই অদ্ভুত ভৌগোলিক মানচিত্রে, আর সেই আশ্চর্য রহস্যের সন্ধানে। আপনি যদি এই শান্ত মুহূর্তটা ইতিমধ্যেই উপভোগ করতে শুরু করে থাকেন, তাহলে আমার খুব ভাল লাগবে যদি এই ভিডিওটাকে আলতো করে একটা লাইক দিয়ে দেন। আর যদি ঘুমের দেশে বিজ্ঞানের এমন গল্প আরও শুনতে চান, তাহলে আমাদের এই আড্ডার আসরে যোগ দিতে পারেন সাবস্ক্রাইব করে। আমাদের কানের ঠিক মাঝখানে, মাথার খুলি সুরক্ষিত আবরণের মধ্যে প্রায় 1.5 কিলোগ্রাম ওজনের যে অঙ্গটি রয়েছে, সেই মস্তিষ্ক, সে এক মহাজগতের চেয়ে কম বিস্ময়কর নয়। প্রায় 10,000 কোটি নিউরন, যা একে অপরের সাথে 1 লক্ষ কোটি সংযোগ বা সিনাপস দিয়ে যুক্ত। এই সংযোগের সংখ্যা আমাদের ছায়াপথের সমস্ত তারার সংখ্যার চেয়েও বেশি। যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন এই বিশাল শহরটা কিন্তু অন্ধকারে ডুবে যায় না, বরং এর চরিত্রটাই সম্পূর্ণ পাল্টে যায়। দিনের ব্যস্ত রাস্তাঘাট, অফিস কাচারি যেমন রাতের নিস্তব্ধতায় এক অন্য রূপ নেয়, তেমনি আমাদের মস্তিষ্ক এক নতুন রহস্যময় জগতে প্রবেশ করে। আমাদের এই যাত্রাটা শুরু হয় ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ দিয়ে। যখন আমরা সম্পূর্ণ সজাগ কোনো কাজ করছি বা কিছু নিয়ে চিন্তা করছি, তখন আমাদের নিউরনগুলো খুব দ্রুত, অনিয়মিতভাবে সংকেত পাঠায়। একে বলে বিটা ওয়েভস। ঠিক যেন শহরের ব্যস্ত ট্রাফিকের অবিশ্রান্ত কোলাহল। কিন্তু যখনই আমরা একটু শান্ত হয়ে বসি, চোখ বন্ধ করি আর বাইরের জগৎ থেকে মনটাকে সরিয়ে আনি, তখনই এক আশ্চর্য পরিবর্তন শুরু হয়। এই দ্রুত বিক্ষিপ্ত বিটা তরঙ্গগুলো ধীরে ধীরে শান্ত ও সুসংহত হতে শুরু করে। তৈরি হয় অ্যালফা ওয়েভসের ঢেউ। ভাবুন যেন শহরের কোলাহল থেমে গিয়ে নদীর ধারে শান্ত জলের ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। প্রতি সেকেন্ডে প্রায় 8 থেকে 12 বার স্পন্দিত এই অ্যালফা তরঙ্গ আমাদের জাগ্রত চেতনা আর ঘুমের গভীর রহস্যের মধ্যে একটা সেতু তৈরি করে। এই অবস্থাকে বলে হাইপনোগজিয়া, সেই মায়াবী গুথুলিবেলার জগৎ, যেখানে আপনি পুরোপুরি সজাগও নন, আবার পুরোপুরি ঘুমিয়েও পড়েননি। এই সময় আমাদের চিন্তাগুলো অদ্ভুতভাবে তরল হয়ে যায়। অনেক সময় আমরা অদ্ভুত সব ছবি দেখি বা অসংলগ্ন শব্দ শুনি। আত্মার জগতের সীমারেখাগুলো যেন ধীরে ধীরে মুছে যেতে শুরু করে। কিন্তু মস্তিষ্কের রাত্রিকালীন সফর এখানেই শেষ নয়, বরং সবে শুরু।
আমরা যখন বিশ্রামের আরও গভীরে প্রবেশ করি, অ্যালফা তরঙ্গগুলো যায় দেয় আরও ধীর, আরও রহস্যময়ী তরঙ্গের কাছে। থিটা ওয়েভস জেগে ওঠে। এই তরঙ্গগুলো প্রতি সেকেন্ডে 4 থেকে 8 বার স্পন্দিত হয়, যেন গভীর সমুদ্রের ধীর গম্ভীর ঢেউ। আমাদের চেতনাকে এই থিটা তরঙ্গ এমন এক জগতে নিয়ে যায় যা আমাদের চেনা বাস্তবতার থেকে অনেকটাই আলাদা। এই থিটা অবস্থায় আমাদের আমি বা ইগোর কঠোর দেওয়ালগুলো ভাঙতে শুরু করে। আমাদের চেতনা আরও তরল, আরও গ্রহণসক্ষম হয়ে ওঠে। এই সময় সৃজনশীলতার জন্ম হয়। যে সমস্যার সমাধান সারাদিন ধরে খুঁজেও পাওয়া যায়নি, তা হঠাৎ করে এই থিটা দশায় একেবারে পরিষ্কার হয়ে যেতে পারে। বহু শিল্পী, বিজ্ঞানী এবং আবিষ্কারক এই অবস্থার কথা বলেছেন। তারা বিশ্বাস করেন এই সময় আমাদের মন এমন সব সংযোগ স্থাপন করতে পারে যা জাগ্রত অবস্থায় প্রায় অসম্ভব। এখানেই আমাদের চেতনা ঘুমের মধ্যে তার প্রথম বিস্তৃত রূপের সন্ধান পায়। চোখের সামনে ভেসে ওঠে একের পর এক রঙিন ছবি, প্রতীক, যা আমাদের সাধারণ চিন্তার জগতের বাইরের কোনো উৎস থেকে আসছে বলে মনে হয়। এরপর আমরা প্রবেশ করি ঘুমের সবচেয়ে গভীর স্তরে, যেখানে আমাদের মস্তিষ্কে রাজত্ব করে ডেল্টা ওয়েভস। এই তরঙ্গগুলো সবচেয়ে ধীর, প্রতি সেকেন্ডে মাত্র 1 থেকে 4 বার স্পন্দিত হয়, যেন ঘুমন্ত মনের শান্ত শক্তিশালী হৃৎস্পন্দন। এই গভীর ডেল্টা ঘুমেই আমাদের শরীরের মেরামত এবং বৃদ্ধির কাজ সবচেয়ে বেশি হয়। কিন্তু চেতনা, আমাদের জাগ্রত চেতনা এই সময় প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই অবস্থায় কাউকে ঘুম থেকে ওঠালে সে একেবারে দিশেহারা বোধ করবে, যেন মনে হবে অনেক দূর থেকে তাকে ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে মস্তিষ্ক নিষ্ক্রিয়, বরং এই সময় মস্তিষ্ক এক বিশাল পুনর্গঠনের কাজে ব্যস্ত থাকে। সারাদিনের সমস্ত স্মৃতি, অভিজ্ঞতাকে সে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজিয়ে তোলে। অপ্রয়োজনীয় নিউরাল সংযোগগুলোকে ছেঁটে ফেলা হয়, আর গুরুত্বপূর্ণ সংযোগগুলোকে আরও শক্তিশালী করা হয়। ঠিক যেন এক বিশাল লাইব্রেরিতে একদল অদৃশ্য গ্রন্থাগারিক সারা রাত ধরে কাজ করে চলেছেন, বই গুছাচ্ছেন, পুরনো তথ্য বাতিল করছেন, আর নতুন ক্রস রেফারেন্স তৈরি করছেন। এই প্রক্রিয়াকে বলে মেমরি কনসলিডেশন। কিন্তু এই গভীর ডেল্টা ঘুমে আমাদের চেতনা ঠিক কোথায় থাকে? এখানেই রহস্য আরও ঘনীভূত হয়। কিছু স্নায়ুবিজ্ঞানী মনে করেন যে এই সময় চেতনা এমন এক রূপে অবস্থান করে যা জাগ্রত অবস্থার চেতনার থেকে এতটাই আলাদা যে আমরা তাকে চেতনা বলেই চিনতে পারি না। এটা অনেকটা টর্চের তীক্ষ্ণ আলোর মতো নয়, বরং আকাশের নরম ছড়িয়ে পড়া তারার আলোর মতো, উপস্থিত কিন্তু কোনো নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত নয়। এই অবস্থাকে কেউ কেউ বলেন কনশাসনেস উইদাউট কন্টেন্ট, বস্তুহীন চেতনা, কর্মহীন অস্তিত্ব। হয়তো আমাদের ঘুমন্ত আমিটা তখন অস্তিত্বের একেবারে মূল স্রোতের সাথে মিশে যায়, যেখানে ব্যক্তিগত পরিচয়ের আর কোনো অস্তিত্ব থাকে না। গভীর ঘুমের শান্ত নিস্তরঙ্গ সমুদ্র পেরিয়ে আমাদের মস্তিষ্ক আবার এক নাটকীয় পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। 90 মিনিটের ঘুমচক্রের শেষে সে প্রবেশ করে চেতনার এক আশ্চর্য, প্রাণবন্ত এবং সবচেয়ে রহস্যময় রাজ্যে। বিজ্ঞানের ভাষায় এর নাম REM স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। REM শব্দটি এসেছে আমাদের বন্ধ চোখের পাতার নিচে চোখের মণির দ্রুত নড়াচড়া থেকে। কিন্তু একে শুধু REM স্লিপ বলাটা অনেকটা কোনো সিম্ফনিকে শুধু বাতাসের কম্পন বলার মতো। চোখের এই নড়াচড়া আসলে ভেতরের এক বিশাল কর্মকাণ্ডের সামান্যতম বাহ্যিক প্রকাশ মাত্র। এই REM পর্যায়ে আমাদের মস্তিষ্কের কার্যকলাপ হঠাৎ করেই প্রায় জাগ্রত অবস্থার মতো, সম্প্রতি তার চেয়েও বেশি সক্রিয় হয়ে ওঠে। মস্তিষ্কের যে অংশগুলো জেগে থাকার সময় আমাদের অনুভূতি, চিন্তা এবং অভিজ্ঞতা তৈরি করে, সেই একই অংশগুলো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে। অথচ এক আশ্চর্য কৌশলে আমাদের শরীর প্রায় পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকে। একে বলে মাসল অ্যাটোনিয়া। এর কারণ হলো স্বপ্নের জগতে আমাদের মন যে নাটকীয় কর্মকাণ্ডে লিপ্ত হয়, সেই অনুযায়ী যেন আমাদের শরীরটা হঠাৎ করে দৌড়াতে বা ঝাঁপাতে শুরু না করে। যেন প্রকৃতি নিশ্চিত করতে চায় যে চেতনার এই অবাধ সফরের সাক্ষী শরীরটা যেন বিছানাতেই শান্তভাবে শুয়ে থাকে। আর এখানেই, এই আশ্চর্য পরিস্থিতিতেই স্বপ্নের জন্ম হয়। স্বপ্ন কি? বহু যুগ ধরে এই প্রশ্ন মানব জাতিকে ভাবিয়েছে। স্বপ্ন কি নিছকই কোনো অবান্তর নিউরাল ফায়ারিং, নাকি এর কোনো গভীর অর্থ আছে? ভিয়েনার বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বপ্ন হল
অবচেতনের রাজপথ বা দ্য রয়্যাল রোড টু দি আনকনশিয়াস। তার মতে আমাদের দিনের বেলার সভ্যতা, ভব্যতা এবং সামাজিক চাপের ফলে বহু ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ভয় আমাদের অবচেতন মনে চাপা পড়ে যায়। স্বপ্ন হলো সেই সব অবদমিত ইচ্ছা পূরণের এক প্রতীকী প্রকাশ। প্রতিটি স্বপ্নের প্রতীকের গভীরে তিনি আমাদের যৌন আকাঙ্ক্ষা বা শৈশবের কোনো মানসিক আঘাতের ছায়া খুঁজে পেয়েছিলেন। কিন্তু ফ্রয়েডেরই এককালের ছাত্র কার্ল ইয়ুং স্বপ্নের এক আরও বিস্তৃত, আরও মহাজাগতিক ব্যাখ্যা দিয়েছিলেন। ইয়ুং বিশ্বাস করতেন যে আমাদের ব্যক্তিগত অবচেতনের নিচে এক গভীরতর স্তর রয়েছে, যাকে তিনি নাম দিয়েছিলেন সম্মিলিত অবচেতন বা কালেকটিভ আনকনশিয়াস। এটা কোনো ব্যক্তিগত অভিজ্ঞতার ভাণ্ডার নয়, বরং সমগ্র মানবজাতির হাজার হাজার বছরের অভিজ্ঞতা, পৌরাণিক কাহিনী, প্রতীক এবং আদিম প্রবৃত্তি বা আর্কিটাইপসের এক বিশাল ভাণ্ডার, যা আমরা জন্মগতভাবে উত্তরাধিকার সূত্রে পাই। ইয়ুংয়ের মতে যখন আমরা স্বপ্ন দেখি, তখন আমাদের চেতনায় সম্মিলিত অবচেতনের গভীরে ডুব দেয়। সেই কারণেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষের স্বপ্নেও কিছু সাধারণ প্রতীক বা বিষয় ঘুরে ফিরে আসে। যেমন আকাশে ওড়ার স্বপ্ন, যা হয়তো স্বাধীনতার এক সর্বজনীন আকাঙ্ক্ষার প্রতীক, বা ধরুন তাড়া খাওয়ার স্বপ্ন, যা আমাদের অস্তিত্বের কোনো এক মৌলিক ভয়কে তুলে ধরে। স্বপ্নে জ্ঞানী বৃদ্ধ বা বৃদ্ধার আবির্ভাব, কোনো পবিত্র পশুর দর্শন বা কোনো গুপ্ত ধনের সন্ধান, ইয়ুং বলতেন এগুলো সবই আর্কিটাইপের প্রকাশ, যা আমাদের চেতনাকে তার ব্যক্তিগত গণ্ডির বাইরে এক বৃহত্তর সত্যের সাথে যুক্ত করে। আধুনিক স্নায়ুবিজ্ঞানও স্বপ্ন নিয়ে নতুন নতুন তত্ত্ব দিচ্ছে। কেউ কেউ মনে করেন স্বপ্ন হলো আমাদের মস্তিষ্কের এক ধরনের রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া। এই সময় মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলোকে গুছিয়ে তোলে, কোনটা রাখতে হবে আর কোনটা ফেলে দিতে হবে তা ঠিক করে। আবার থ্রেট সিমুলেশন থিওরি অনুযায়ী স্বপ্ন হলো এক ধরনের ভার্চুয়াল রিয়ালিটি ট্রেনিং, যেখানে আমাদের মস্তিষ্ক বিভিন্ন বিপজ্জনক পরিস্থিতির মহড়া দেয়, যাতে আমরা বাস্তব জীবনে সেই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারি। তবে স্বপ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হলো আবেগীয় প্রস্রবণ। সারাদিনের মানসিক চাপ, উদ্বেগ, দুঃখ বা আনন্দের তীব্র আবেগগুলোকে আমাদের মস্তিষ্ক স্বপ্নের মাধ্যমে প্রসেস করে। স্বপ্ন যেন আমাদের মনের ক্ষতগুলোকে সারিয়ে তোলার এক প্রাকৃতিক উপায়। সেই কারণেই হয়তো কোনো বড় মানসিক আঘাতের পর আমাদের দুঃস্বপ্ন দেখার প্রবণতা বেড়ে যায়। এটা আসলে মনেরই এক নিরাময় প্রক্রিয়া। কিন্তু স্বপ্নের প্রকৃতি নিয়ে সব তত্ত্বকে ছাপিয়ে যায় তার অদ্ভুত পরাবাস্তব সৃজনশীলতা। স্বপ্নে অসম্ভব বলে কিছু নেই। যুক্তি আর বাস্তবতার কঠোর নিয়ম সেখানে খাটে না। এই জগতে চেতনা এক নিপুণ গল্পকার, এক অসাধারণ শিল্পী, যে স্মৃতি, কল্পনা, আবেগ আর যুক্তিকে মিশিয়ে এমন এক জগৎ তৈরি করে যার কোনো তুলনা হয় না। এই জগৎ কি নিছকই মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়ার ফল, নাকি চেতনা এখানে এমন কোনো মাত্রায় পৌঁছে যায় যা আমাদের বর্তমান বিজ্ঞান দিয়ে পরিমাপ করা সম্ভব নয়? স্বপ্নের রঙ্গমঞ্চের পর্দা উঠলে আমরা শুধু নিজেদের অবচেতনকেই দেখি না, হয়তো সমগ্র ব্রহ্মাণ্ডের সৃজনশীল সত্তার এক ক্ষুদ্র ঝলক দেখতে পাই। স্বপ্নের ঘোরের মধ্যে হঠাৎ করে এই উপলব্ধি যেন এক জাদুর জগতে আপনার ঘুম ভেঙে গেল, অথচ আপনি সেই জগতেই রয়ে গেলেন। এক এমন জগৎ যেখানে প্রকৃতির নিয়মকানুন আপনার ইচ্ছার অধীন, যেখানে আপনার ভাবনা আর বাস্তবতার মধ্যে কোনো পার্থক্য নেই। লুসিড ড্রিমিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা একে বলেন আল্টিমেট ভার্চুয়াল রিয়েলিটি, যা কোনো প্রযুক্তির চেয়েও অনেক বেশি জীবন্ত, অনেক বেশি প্রতিক্রিয়াশীল। আপনি ইচ্ছে করলেই হিমালয়ের চূড়া থেকে লাফ দিয়ে উড়ে বেড়াতে পারেন, বা টাইটানিকের ডেকে দাঁড়িয়ে লিওনার্ডো ডি ক্যাপ্রিওর সাথে আড্ডা দিতে পারেন। এখানে আপনার কল্পনাই আপনার একমাত্র সীমা। লুসিড ড্রিমিং কিন্তু নিছকই এক মনোরঞ্জক কৌতূহল নয়, এটি চেতনার প্রকৃতি নিয়ে আমাদের ধারণাকেই আমূল বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যখন আপনি স্বপ্নের মধ্যে লুসিড বা সচেতন হন, তখন আপনি পুরোপুরি সজাগ এবং ঘুমন্ত চেতনার মধ্যবর্তী এক সেতুতে অবস্থান করেন। আপনি পুরোপুরি সজাগ, কিন্তু এমন এক জগতে যেখানে ভৌতিক নিয়মকানুন অকেজো। গবেষকরা এই অবস্থাকে কাজে লাগিয়ে স্বপ্নের জগৎ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক স্টিফেন লাবার্জ এই ক্ষেত্রে একজন পথিকৃৎ।
তিনি দেখিয়েছেন যে লুসিড ড্রিমাররা স্বপ্নের মধ্যে নির্দিষ্ট কাজ করে, যেমন চোখ বিশেষ দিকে ঘোরানো, তাদের মস্তিষ্কের কার্যকলাপের মাধ্যমে বাইরের জগতের গবেষকদের সাথে সংকেত বিনিময় করতে পারে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে লুসিড ড্রিমিং এক বাস্তব স্নায়বিক ঘটনা, নিছকই কল্পনা নয়। কিন্তু লুসিড ড্রিমিংয়ের সম্ভাবনা এখানেই শেষ নয়। অনেকেই এই অবস্থাকে ব্যক্তিগত বিকাশের কাজে লাগান। দুঃস্বপ্নকে নিয়ন্ত্রণ করা, কোনো ফোবিয়া বা ভয়ের মুখোমুখি হওয়া, বা নতুন কোনো দক্ষতা যেমন পিয়ানো বাজানো বা বক্তৃতা দেওয়া অনুশীলন করার জন্য এটি এক নিরাপদ ক্ষেত্র। কেউ কেউ একে ব্যবহার করেন সৃজনশীল অনুপ্রেরণার উৎস হিসেবে বা সমস্যার সমাধানের জন্য। তবে লুসিড ড্রিমিংয়ের চেয়েও অদ্ভুত এবং বিতর্কিত কিছু অভিজ্ঞতার কথাও শোনা যায়, যেমন স্লিপ প্যারালিসিস বা বোবায় ধরা। এটি এমন এক অবস্থা যখন REM স্লিপ থেকে জেগে ওঠার সময় চেতনা ফিরে এলেও শরীরের পক্ষাঘাতগ্রস্ত অবস্থাটা কাটেনি। ফলে ব্যক্তিটি সজাগ থেকেও নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। এই সময় অনেকেই একটি তীব্র ভয়ের অনুভূতি এবং ঘরে কোনো অশুভ শক্তির উপস্থিতির কথা বলেন। সারা পৃথিবীতে বিভিন্ন সংস্কৃতিতে এর নানা ব্যাখ্যা পাওয়া যায়। কোথাও একে বলা হয় অপদেবতার আক্রমণ, কোথাও বা অশরীরী আত্মার কাজ। বিজ্ঞানের ব্যাখ্যা দেয় অ্যাজ হাইপনোপম্পিক হ্যালুসিনেশন, বা মস্তিষ্ক যখন ঘুম আর জাগরণের মাঝে আটকে যায় তখন স্বপ্নের জগতের কিছু অংশ জাগ্রত চেতনার ওপর আরোপিত হয়ে এই অদ্ভুত ভীতিপ্রদ অভিজ্ঞতার জন্ম দেয়। এর সাথে জড়িত আরও এক রহস্যময় ধারণা হল আউট অফ বডি এক্সপিরিয়েন্স বা OBE এবং অ্যাস্ট্রাল প্রজেকশন। বহু মানুষ দাবি করেন যে তারা ঘুমের মধ্যে বা গভীর ধ্যানের অবস্থায় তাদের চেতনা বা সূক্ষ্ম শরীর ভৌতিক শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে আসে এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করে। তারা তাদের ঘুমন্ত দেহকে উপর থেকে দেখতে পাওয়ার কথা বলেন, দূরবর্তী স্থানে গিয়ে সেখানকার ঘটনা চাক্ষুষ করার দাবি করেন। স্নায়ুবিজ্ঞানীরা মনে করেন এর কারণ হতে পারে মস্তিষ্কের টেম্পোরাল প্যারাইটাল জাংশন নামক অংশের অস্বাভাবিক কার্যকলাপ। এই অংশটি আমাদের শরীরের অবস্থান এবং আত্মপরিচয়ের অনুভূতি নিয়ন্ত্রণ করে। এখানে কোনো গোলযোগ হলে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভ্রমের তৈরি হতে পারে। কিন্তু এই সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার পরেও একটা প্রশ্ন থেকেই যায়, যদি মস্তিষ্ক এতটাই শক্তিশালী ভ্রম তৈরি করতে পারে যা বাস্তবের চেয়েও বেশি বাস্তব মনে হয়, তাহলে আমাদের বাস্তবতার সংজ্ঞাটা ঠিক কী? লুসিড ড্রিমিং, স্লিপ প্যারালিসিস এবং OBEর মতো অভিজ্ঞতাগুলি হল আমাদের চেতনার সেই সব ফ্রন্টিয়ার্স বা সীমান্ত অঞ্চল যেখানে আমাদের পরিচিত বাস্তবতার মানচিত্র শেষ হয়ে যায় আর শুরু হয় এক বিশাল অজানা রহস্যের জগৎ। এই জগৎ আমাদের বাধ্য করে ভাবতে যে চেতনাকে আমরা আমাদের মস্তিষ্কের খুলির মধ্যে সীমাবদ্ধ বলে মনে করি, তা হয়তো আদতে ততটা সীমাবদ্ধ নয়। আমরা সাধারণত মনে করি যে স্বপ্ন আমাদের একান্ত ব্যক্তিগত এক অভিজ্ঞতা। আমার স্বপ্ন শুধু আমারই, আপনার স্বপ্ন আপনার। কিন্তু কি হবে যদি আমাদের ব্যক্তিগত স্বপ্নের গভীরে এমন কোনো স্তর থাকে যা আমাদের সকলের জন্য সাধারণ? কি হবে যদি আমাদের চেতনা ঘুমের গভীরে এক বিশাল যৌথ নদীতে মিশে যায়? এই ধারণার সবচেয়ে বড় প্রবক্তা ছিলেন কার্ল ইয়ুং এবং তার সম্মিলিত অবচেতনের তত্ত্ব। তিনি বিশ্বাস করতেন আমাদের প্রত্যেকের মন এক বিশাল মহাসাগরের বুকে জেগে থাকা দ্বীপের মতো। সতহে আমরা আলাদা, বিচ্ছিন্ন, কিন্তু গভীরে আমরা সকলেই একই ভূমির সাথে যুক্ত। সেই ভূমি হল সম্মিলিত অবচেতন, মানবজাতির হাজার হাজার বছরের অভিজ্ঞতা, পৌরাণিক কাহিনী, ধর্ম, শিল্প এবং স্বপ্নের এক যৌথ ভাণ্ডার। এই সম্মিলিত অবচেতনের উপাদানগুলো হল আর্কিটাইপ, কিছু মৌলিক ধারণা বা প্রতিচ্ছবি যা বিশ্বজুড়ে মানুষের মনে প্রায় একই রকমভাবে প্রভাব ফেলে, যেমন দ্য গ্রেট মাদার বা জগন্য মাতা, যিনি উর্বরতা এবং নার্চারিংয়ের প্রতীক; দ্য ওয়াইজ ওল্ড ম্যান বা জ্ঞানী বৃদ্ধ, যিনি জ্ঞান এবং পথের দিশা দেখান; দ্য হিরো এর আর্কিটাইপ, যিনি সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে জয়ী হন; অথবা দ্য শ্যাডো, যা আমাদের নিজেদেরই অন্ধকার, অবদমিত দিকটার প্রতীক। ইয়ুং বলতেন, যখন আমরা স্বপ্ন দেখি আমরা তখন এই আর্কিটাইপগুলোর সাথে সরাসরি সংযোগ স্থাপন করি। সেই কারণেই হয়তো পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তে অবস্থিত প্রাচীন সভ্যতাগুলোর পৌরাণিক কাহিনীতে এত মিল পাওয়া যায়। বন্যা, সৃষ্টি, নায়ক এবং ভিলেনের গল্প প্রায় সব সংস্কৃতিতেই আছে। ইয়ুংয়ের মতে এইগুলো মানুষের কল্পনা নয়, বরং সম্মিলিত অবচেতনের গভীর থেকে উঠে আসা সত্যের প্রকাশ।
অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতিতে ড্রিম টাইমের ধারণাটি এর এক অসাধারণ উদাহরণ। তাদের কাছে ড্রিম টাইম শুধু স্বপ্ন দেখার সময় নয়, বরং এটি এক অন্য বাস্তবতা, সৃষ্টির আদিপর্ব যা বর্তমানের সমান্তরালে বয়ে চলেছে। তারা বিশ্বাস করে স্বপ্নের মাধ্যমে তাদের পূর্বপুরুষদের আত্মা এবং প্রকৃতির শক্তিদের সাথে সংযোগ স্থাপন করা যায়। স্বপ্ন তাদের কাছে শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং সমগ্র গোষ্ঠীর জন্য পথ নির্দেশ, জ্ঞান এবং আরোগ্য লাভের এক মাধ্যম। আধুনিক যুগেও এর প্রতিধ্বনি পাওয়া যায়। কখনো কখনো এমন ঘটনা ঘটে যখন কোনো বড় সামাজিক বা প্রাকৃতিক দুর্যোগের পর, যেমন কোনো বিধ্বংসী ভূমিকম্প বা কোনো যুদ্ধের পর, বহু মানুষ একই ধরনের থিম বা প্রতীক নিয়ে স্বপ্ন দেখেন। মনোবিজ্ঞানীরা মনে করেন এটা হয়তো গণ উদ্বেগ বা মাস হিস্টেরিয়ার প্রকাশ। কিন্তু অন্য এক সম্ভাবনাও কি উড়িয়ে দেওয়া যায়? আমাদের চেতনাগুলো কি কোনো গভীর অদৃশ্য স্তরে একে অপরের সাথে যুক্ত? এমনকি শেয়ার ড্রিম বা যৌথ স্বপ্নের কথাও শোনা যায়, যেখানে দুজন বা তার বেশি মানুষ দাবি করেন যে তারা একই স্বপ্নে অংশগ্রহণ করেছেন, একে অপরকে দেখেছেন এবং কথা বলেছেন। বিজ্ঞান একে কাকতালীয় বা স্মৃতির বিভ্রম বা ফলস মেমোরি বলে ব্যাখ্যা করার চেষ্টা করে। হয়তো দুজন মানুষ একই রকম মানসিক অবস্থায় থাকলে তাদের স্বপ্নে একই রকম বিষয়বস্তু আসাটা স্বাভাবিক। কিন্তু এই সমস্ত ব্যাখ্যাও আমাদের কৌতূহলকে পুরোপুরি মেটাতে পারে না। ঘুমের গভীরে আমাদের চেতনা যখন ব্যক্তিগত পরিচয়ের অহংবোধ থেকে মুক্তি পায়, তখন কি সে সত্যিই এক বৃহত্তর জগতে প্রবেশ করে, যেখানে আমি এবং তুমির বিভেদ মুছে যায়, যেখানে আমাদের মন আর বিচ্ছিন্ন দ্বীপ থাকে না, বরং এক বিশাল মহাদেশের অংশ হয়ে ওঠে? যদি এটা সত্যি হয়, তাহলে স্বপ্ন শুধু আমাদের ব্যক্তিগত মনকে বোঝার চাবিকাঠি নয়, বরং সমগ্র মানবজাতির মনন এবং ইতিহাসকে বোঝার এক গোপন দরজা। যখন আপনি স্বপ্নে দেখেন যে আপনি উড়ছেন, তখন আপনি শুধু আপনার ব্যক্তিগত স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন না, বরং হাজার হাজার বছর ধরে মানুষের আকাশে উড়তে চাওয়ার সেই আদিম সার্বজনীন স্বপ্নের অংশীদার হচ্ছেন। এই পার্সপেক্টিভ থেকে দেখলে আমাদের রাতের এই নিঃসঙ্গ সফর আর ততটা নিঃসঙ্গ মনে হয় না। এই সফরে আমরা আমাদের পূর্বপুরুষ, আমাদের সংস্কৃতি এবং সমগ্র মানবজাতির সাথে এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ি। স্নায়ুবিজ্ঞানীরা মনে করেন এর পেছনে বিবর্তনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের মস্তিষ্ক সচেতনভাবেই ঘুম এবং জাগরণের অভিজ্ঞতার মধ্যে এক দেওয়াল বা ফরগেটিং ব্যারিয়ার তৈরি করে রাখে। এর কারণ, স্বপ্নের জগতের যুক্তিহীন পরাবাস্তব অভিজ্ঞতাগুলো যদি আমাদের জাগ্রত জীবনের স্মৃতির সাথে পুরোপুরি মিশে যেত, তাহলে বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ত। আমাদের মানসিক স্থিতি বজায় রাখার জন্যই এই বিস্মরণ জরুরি। কিন্তু এই বিস্মরণের ফলে আমরা চেতনার এক বিশাল রাজ্যের অভিজ্ঞতা থেকে বঞ্চিত হই। ভাবুন, প্রতি রাতে হয়তো আপনার জীবনে আশ্চর্য সব অভিজ্ঞতা ঘটছে। আপনি হয়তো নতুন কিছু শিখছেন, কোনো গভীর সত্য উপলব্ধি করছেন, কিন্তু জেগে ওঠার পর তার কিছুই আপনার মনে থাকছে না। এটা অনেকটা এমন যেন প্রতি রাতে আপনি এক অন্য জীবন যাপন করেন, কিন্তু সকাল হলেই সেই জীবনের কথা সম্পূর্ণ ভুলে যান। তবে কিছু কৌশল অবলম্বন করে এই বিস্মরণের দেওয়ালকে কিছুটা হলেও ভেদ করা যায়। যেমন ড্রিম জার্নাল রাখা। ঘুম থেকে ওঠার সাথে সাথে স্বপ্নের আবছা স্মৃতিটুকু লিখে ফেলার অভ্যাস করলে ধীরে ধীরে স্বপ্ন মনে রাখার ক্ষমতা বাড়ে। মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে আমাদের মনের ওপর নিয়ন্ত্রণ বাড়ালেও স্বপ্নের স্মৃতি ধরে রাখা সহজ হয়। কিন্তু স্বপ্নের যেটুকু অংশই আমাদের মনে থাকুক না কেন, তা আমাদের জাগ্রত জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। একটি শক্তিশালী স্বপ্ন হয়তো আপনার সারাদিনের মেজাজকে নিয়ন্ত্রণ করতে পারে। কোনো দুঃস্বপ্ন আপনাকে কোনো বিপদ সম্পর্কে সতর্ক করতে পারে, আবার কোনো আনন্দময় স্বপ্ন আপনাকে নতুন আশায় ভরিয়ে তুলতে পারে। শুধু তাই নয়, স্বপ্ন আমাদের অবচেতন মনের সাথে যোগাযোগের এক শক্তিশালী মাধ্যম। আমাদের মনে জমে থাকা কোনো চাপা উদ্বেগ, কোনো অমীমাংসিত সমস্যা বা কোনো গভীর আকাঙ্ক্ষা যা আমরা দিনের বেলায় এড়িয়ে চলি, তা অফেন স্বপ্নের প্রতীকী ভাষার মাধ্যমে আমাদের সামনে উঠে আসে। মনোবিজ্ঞানীরা স্বপ্ন বিশ্লেষণ করে আমাদের মানসিক অবস্থার গভীরে পৌঁছানোর চেষ্টা করেন। সুতরাং ঘুমের রাজ্য থেকে আমাদের ফিরে আসাটা নিছকই এক যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটা এক ধরনের তথ্যের আদান প্রদান। আমরা সেই জগৎ থেকে কিছু আবছা স্মৃতি, অনুভূতি এবং অন্তর্দৃষ্টি নিয়ে ফিরে আসি, যা আমাদের জাগ্রত জীবনকে সমৃদ্ধ করে।
একইভাবে আমাদের দিনের বেলার অভিজ্ঞতাও আমাদের রাতের সফরকে প্রভাবিত করে। দিনের বেলা আমরা জানিয়ে বেশি ভাবি, জানিয়ে উদ্বেগ বা আনন্দ প্রকাশ করি, সেই সব উপাদানই আমাদের স্বপ্নের কাঁচামাল হয়ে ওঠে। এইভাবে আমাদের জাগ্রত এবং ঘুমন্ত চেতনা দুটি বিচ্ছিন্ন জগৎ নয়, বরং একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরা যেন এক মুদ্রার দুই পিঠ, একটিকে বুঝতে হলে অন্যটিকেও বোঝা প্রয়োজন। ঘুমকে যদি আমরা শুধু শারীরিক বিশ্রামের সময় হিসেবে না দেখে চেতনার এক গভীর অন্বেষণের সুযোগ হিসেবে দেখতে শুরু করি, তাহলে আমাদের নিজেদের সম্পর্কে, এমনকি এই মহাবিশ্ব সম্পর্কেও আমাদের ধারণা হয়তো বদলে যেতে পারে। ঘুম তখন আর হারিয়ে যাওয়ার সময় নয়, বরং নিজেকে খুঁজে পাওয়ার এক আশ্চর্য মাধ্যম হয়ে উঠবে। বিংশ শতাব্দীর বিজ্ঞান আমাদের মহাবিশ্ব সম্পর্কে দুটি অসাধারণ তত্ত্ব উপহার দিয়েছে। একটি হলো আইনস্টাইনের রিলেটিভিটি, যা বিশাল আকারের বস্তু, গ্রহ, নক্ষত্র, ছায়াপথের জগৎকে ব্যাখ্যা করে। অন্যটি হলো কোয়ান্টাম মেকানিক্স, যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার জগৎ, পরমাণু এবং তার ভেতরের অদ্ভুত বিশ্বকে শাসন করে। আমাদের রোজকার জীবন রিলেটিভিটির জগতে চললেও আমাদের অস্তিত্বের মূল ভিত্তি কিন্তু দাঁড়িয়ে আছে এই অদ্ভুত, প্রায় জাদুকরী কোয়ান্টাম জগতের ওপর। কিন্তু চেতনার মতো এক রহস্যময় ব্যাপারের সাথে এই কোয়ান্টাম জগতের কি কোনো সম্পর্ক থাকতে পারে? বেশ কিছু প্রথম সারির বিজ্ঞানী এবং দার্শনিক মনে করেন পারে, এবং সেই সম্পর্ক খুবই গভীর। এই ধারণাটি কোয়ান্টাম কনসিয়াসনেস বা কোয়ান্টাম চেতনা নামে পরিচিত। এর অন্যতম প্রধান প্রবক্তা হলেন নোবেলজয়ী পদার্থবিদ রজার পেনরোজ এবং অ্যানেস্থেসিওলজিস্ট স্টুয়ার্ট হ্যামারফ। তাদের অর্কেস্ট্রেটেড অবজেক্টিভ রিডাকশন বা অর্ক-ওয়ার তত্ত্ব অনুযায়ী চেতনার উৎস আমাদের নিউরনের সংযোগস্থলে নয়, বরং নিউরনের ভেতরে থাকা আরও ক্ষুদ্র গঠন মাইক্রোটিবিউলের মধ্যে ঘটে চলা কোয়ান্টাম প্রক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে। এই তত্ত্ব অনুযায়ী মাইক্রোটিবিউলগুলো এক ধরনের কোয়ান্টাম কম্পিউটার হিসেবে কাজ করে, আর এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চেতনা মহাবিশ্বের একেবারে মূল স্তরের তথ্যের সাথে সংযোগ স্থাপন করতে পারে। এটি অত্যন্ত বিতর্কিত এবং এখনও অপ্রমাণিত এক তত্ত্ব। বহু বিজ্ঞানী একে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। কিন্তু যদি এক মুহূর্তের জন্য আমরা এর সম্ভাবনাকে গুরুত্ব দিই, তাহলে চেতনার রাত্রিকালীন সফর এক অভাবনীয় মাত্রা পেয়ে যায়। ঘুমের সময়, বিশেষ করে গভীর ঘুমে, যখন আমাদের মস্তিষ্ক বাইরের জগৎ থেকে প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি এই কোয়ান্টাম প্রক্রিয়াগুলো আরও সক্রিয় হয়ে ওঠে? আমাদের চেতনা কি তখন নিউরনের সীমাবদ্ধ জগৎ ছেড়ে এক নন লোকাল, অর্থাৎ স্থানকালের অতীত কোনো কোয়ান্টাম ইনফরমেশন ফিল্ডের সাথে যুক্ত হয়? এই ধারণা স্বপ্নের কিছু রহস্যময় দিকের ব্যাখ্যা দিতে পারে। কেন স্বপ্নে কখনো কখনো ভবিষ্যতের আভাস পাওয়া যায়? প্রি-কগনিটিভ ড্রিমস। কেন মানুষ এমন কিছু সমস্যার সমাধান স্বপ্নে পায় যা নিয়ে সে সচেতনভাবে ভাবেইনি? বা ধরুন যৌথ স্বপ্নের ধারণা, এগুলো কি সবই আমাদের মস্তিষ্কের বিভ্রম, নাকি চেতনার কোয়ান্টাম সংযোগের ফল? এই স্পেকুলেটিভ বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে আমরা যদি আরও গভীরে যাই, তাহলে পৌঁছাই চেতনার সবচেয়ে বড় রহস্যের কাছে, মৃত্যু। ঘুমের সাথে মৃত্যুর তুলনা হাজার হাজার বছর ধরে সব সংস্কৃতিতেই করা হয়েছে। ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের বুক অফ দ্য ডেড বা বার্ডো থাতেলে মৃত্যু এবং পুনর্জন্মের মধ্যবর্তী এক অবস্থার কথা বলা আছে, যার নাম বার্দো। তারা বিশ্বাস করে এই বার্দো অবস্থা অনেকটাই স্বপ্নের জগতের মতো। তাই তাদের ড্রিমযোগ সাধনার মূল উদ্দেশ্যই হল স্বপ্নের মধ্যে চেতনাকে সজাগ রেখে সেই জগৎকে নিয়ন্ত্রণ করতে শেখা, যাতে মৃত্যুর পর বার্দো অবস্থাতেও তারা নিজেদের চেতনাকে দিশেহারা হতে না দেয়। তাদের কাছে ঘুমের মধ্যে চেতনার সফর হল মৃত্যুর পর মহাযাত্রার এক প্রস্তুতি। এই দৃষ্টিকোণ থেকে দেখলে কোথায় চেতনা যায়, এই প্রশ্নের গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এটা তখন আর নিছক এক স্নায়ুবৈজ্ঞানিক প্রশ্ন থাকে না, বরং আমাদের অস্তিত্বের চরম প্রশ্ন হয়ে দাঁড়ায়। এমনকি যদি আমরা এই সমস্ত আধ্যাত্মিক এবং স্পেকুলেটিভ ধারণা থেকে দূরেও থাকি, ঘুম আমাদের চেতনার প্রকৃতি নিয়ে এক মৌলিক প্রশ্ন তুলে ধরে। যে আমিটা 8 ঘন্টা আগে ঘুমিয়েছিল আর যে আমিটা এখন জেগে উঠল, তারা কি একই? মাঝের 8 ঘন্টার আমার ব্যক্তিগত চেতনার কোনো ধারাবাহিকতা ছিল না, তবু আমি জানি যে আমি সেই ব্যক্তি। এই ধারাবাহিকতা কে বা কি বজায় রাখে? হয়তো চেতনা কোনো একক অখণ্ড জিনিস নয়, হয়তো এর একাধিক স্তর আছে। আমাদের ব্যক্তিগত জাগ্রত চেতনা যখন ঘুমিয়ে পড়ে, তখন হয়তো চেতনার এক গভীরতর সার্বজনীন স্তর সক্রিয় থাকে, যা আমাদের অস্তিত্বের মূল স্রোতকে বয়ে নিয়ে চলে।
এই সম্ভাবনা আমাদের এই ভাবতে শেখায় যে আমরা যা নই তার চেয়ে আমরা যা তা অনেক বেশি বিশাল। ঘুম হয়তো সেই বিশালতার গভীরে ডুব দেওয়ার এক দৈনিক সুযোগ। আমাদের এই দীর্ঘ সফর শেষে আমরা আবার ফিরে এসেছি সেই শুরুর প্রশ্নে, যখন আমরা ঘুমোই আমাদের চেতনা কোথায় যায়? আমরা বিজ্ঞানের হাত ধরে দেখেছি তা মস্তিষ্কের তরঙ্গের তালে তালে বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে ভ্রমণ করে। আমরা মনোবিজ্ঞানের গভীরে গিয়ে দেখেছি তা আমাদের ব্যক্তিগত এবং যৌথ অবচেতনের রহস্যময় জগতে ডুব দেয়। আমরা দর্শনের স্পেকুলেটিভ জগতে গিয়ে দেখেছি তা হয়তো স্থান কালের সীমানা পেরিয়ে এক মহাজাগতিক চেতনার সাথে মিলিত হয়। এর কোনোটিই হয়তো সম্পূর্ণ নয়, হয়তো সবগুলোই আংশিকভাবে সত্য। চেতনা হয়তো কোনো একক নির্দিষ্ট জিনিস নয়, বরং এক বহুমাত্রিক বাস্তবতা যা বিভিন্ন অবস্থায় বিভিন্ন রূপ ধারণ করে। এই অন্বেষণ আমাদের এক গভীর সত্যের মুখোমুখি করে দেয়। আমরা নিজেদের সম্পর্কে কত কম জানি। আমরা মহাবিশ্বের দূরতম প্রান্তের খবর রাখি, কিন্তু আমাদের নিজেদেরই ভেতরের এই মহাদেশটি এখনও প্রায় অনাবিষ্কৃত। প্রতি রাতের এই সফর আমাদের বিনয়ী হতে শেখায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জাগ্রত যুক্তিবাদী মনটাই সবকিছুর কেন্দ্র নয়। এর বাইরেও চেতনার এক বিশাল রহস্যময় জগৎ রয়েছে, যার নিজস্ব নিয়ম, নিজস্ব প্রজ্ঞা আছে। যখন আমরা এই মহাবিশ্বের দিকে তাকাই, আমরা এর বিশালতা, এর শৃঙ্খলা এবং এর সৌন্দর্য দেখে অবাক হই। কিন্তু ঠিক তেমনই এক মহাবিশ্ব আমাদের প্রত্যেকের ভেতরেও রয়েছে। 10,000 কোটি নিউরনের সেই ছায়াপথ, স্মৃতির সেই নীহারিকা আর স্বপ্নের সেই পরাবাস্তব জগৎ, সব মিলিয়ে আমাদের ভেতরের এই কসমসও বাইরের কসমসের মতোই বিস্ময়কর। ঘুম হল সেই ভেতরের মহাবিশ্বে ভ্রমণের এক দৈনিক আমন্ত্রণ। এই সফরে হয়তো আমরা এমন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না যা আমরা সচেতনভাবে খুঁজছিলাম, কিন্তু এই সফর আমাদের পরিবর্তন করে দেয়। এ আমাদের শেখায় বিশ্বাস করতে, সমর্পণ করতে। প্রতি রাতে আমরা আমাদের নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা ছেড়ে দিই এবং চেতনার এক গভীরতর স্রোতের হাতে নিজেদের সঁপে দিই। শেষ পর্যন্ত চেতনা কোথায় যায় তার চেয়েও বড় প্রশ্ন হল, চেতনা আসলে কি? এটা কি আমাদের মস্তিষ্কেরই এক আশ্চর্য সৃষ্টি, নাকি আমরা এক মহাজাগতিক চেতনার অংশ যা ক্ষণিকের জন্য আমাদের এই শরীরে আশ্রয় নিয়েছে? আমরা এর উত্তর জানি না, হয়তো কোনোদিন জানবও না, কিন্তু উত্তর খোঁজার এই যাত্রা মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে। আর সেই যাত্রার সবচেয়ে সুলভ, সবচেয়ে জনপ্রিয় উপায়টি প্রকৃতি আমাদের প্রত্যেককে উপহার দিয়েছে। তার নাম ঘুম। তাই আজ রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনি শুধু বিশ্রাম নিচ্ছেন না, আপনি এক মহাজাগতিক অভিযাত্রী যে আপনারই চেতনার অনন্ত রহস্যময় জগতে এক নতুন সফরের জন্য প্রস্তুত হচ্ছেন। আপনার সেই যাত্রা শান্তিময় হোক। হয়তো সেই সফরের কোনো এক বাঁকে আপনি এমন কোনো সত্যের মুখোমুখি হবেন যা আপনার জাগ্রত জীবনকেও আলোয় ভরিয়ে দেবে। মহাবিশ্বের এই বিশাল রঙ্গমঞ্চে আমরা সবাই এক ক্ষণিকের যাত্রী, আর আমাদের সবচেয়ে বড় আবিষ্কারের ক্ষেত্রটি আমাদের নিজেদেরই ভেতরে লুকিয়ে আছে। শুভরাত্রি, ভালো করে ঘুমন। আপনার ভেতরের মহাবিশ্ব আপনার জন্যই অপেক্ষা করছে।